রাজনীতিতে নারীর উপস্থিতি বাড়লেও কমছে না অনলাইন সহ নানা হয়রানি, চলে চারিত্রিক কাটাছেঁড়া। ঋণ কেলেঙ্কারিতে ধুঁকছে অগ্রণী ব্যাংক, শীর্ষ 20 খেলাপির কাছে আটকে আছে 13,000 কোটি টাকা। যারার শর্ত ভেঙে নাটোরের পদ্মায় অপরিকল্পিত বালু উত্তোলন, হুমকিতে রূপপুর পারমাণবিক প্রকল্প। নির্মাণের 1 বছরেও চালু হয়নি চট্টগ্রামের সাগরপাড়ের অতিথিশালা, প্রতি মাসে লোকসান 15 লাখ টাকা। এবং দুবাইয়ে 5 শতাধিক স্বর্ণ প্রতিষ্ঠানে বিনিয়োগ করে বিপাকে বাংলাদেশিরা, বিদেশি ক্রেতা টানার আহ্বান। স্বাগত। এখন সকালে পুরো আয়োজনে আপনাদের সঙ্গে আছি আমরা দুজন, আমি জানসিন জুথিকা এবং আমি মশিউর অনেক। নারী হলেই থাকতে হবে 4 দেয়ালের মধ্যে, আর এই শিকল ভেঙে বারবারই বেরিয়ে আসছে বিভিন্ন সময় নারীরা। আদিকাল থেকেই তারা অংশ নিয়েছে একেবারে পরিবার গঠন থেকে শুরু করে রাষ্ট্রের সর্বোচ্চ মসনদের দায়িত্ব। তবে যুগের সাথে রাজনীতিতে নারীদের উপস্থিতি বাড়ার সাথে সাথে তাদের নানা ধরনের হয়রানির গল্পও কিন্তু বেড়েছে। রাজনীতিতে নারীদের যাত্রা কঠিন কেন এত, সেই পথ দেখতে চেষ্টা করেছেন সহকর্মী মেহেরিন নারী। প্রীতিলতা ওয়াদ্দেদার ব্রিটিশ বিরোধী আন্দোলনে ছিলেন সম্মুখ সারির বিপ্লবী। প্রীতিলতার উত্তরসূরিদেরই মুক্তিযুদ্ধ থেকে 24-এর গণঅভ্যুত্থানে সম্মুখ সমরে দেখা গেছে। বাংলাদেশি ইতিহাসে নারীদের বরাবর রাজনীতি সচেতন দেখা গেলেও রাজনীতির মূলধারায় নারীদের মুখ খুবই নগণ্য। 54 বছরের দেশটিতে সংসদ কিংবা স্থানীয় সরকারেও নারীর সংখ্যা কম। কিন্তু কেন, সে উত্তরই খুঁজেছি আমরা। একটা সময় রাজনৈতিক ভিন্ন মতাদর্শের ব্যক্তিকে রাজনৈতিকভাবে ঘায়েল করার চল ছিল, তবে দিন বদলের সাথে পাল্টেছে রাজনৈতিক সেই জবাবের। অনলাইনের যুগে তা দাঁড়িয়েছে ব্যক্তিজীবন নিয়ে কাটাছেঁড়ার মতো ঘটনায়, আর সেখানে নারী হলে তা চলে যাচ্ছে সকল নৈতিকতার বাইরে। সামাজিক যোগাযোগ মাধ্যমে যৌন হয়রানির পর্যায়ে চলে যায় বিষয়গুলো। এসব ঘটনা কিভাবে মোকাবেলা করেন বর্তমান সময়ের তরুণ নারী নেতৃত্ব? আমার পুরুষ সহযোদ্ধা আরেকজন পুরুষ রাজনীতিবিদ, তারা যে মতামত দিচ্ছে সেই একই মতামত আমি দিচ্ছি, কিন্তু আমাকে বুলি করার এবং তাদেরকে বুলি করার দুইটার ব্যাপারে আসলে আকাশ পাতাল তফাৎ থাকে। মোস্টলি আমাকে বুলি করা হয় আমি একজন নারী, তাই যখনই একটা মেয়ে ভোকাল হয় সাথে সাথে কিন্তু তার উপর এক ধরনের একটা অ্যাটাক এসে পড়ে। তার বিপরীত মতাদর্শের লোকজন তাকে এসে নানান ধরনের ট্যাগ দিয়ে এক ধরনের একটা অবদমন করার চেষ্টা করে। সো এই জিনিসটা কিন্তু বর্তমানে রাজনীতিতে খুব প্রমিনেন্ট হয়ে এসেছে, এবং আমি যেটা বলবো এটা কিন্তু অনেক কার্যকরীও হয়েছে। যে নারীরা আগে দেখা যেত পলিটিক্সে তারা আসার ব্যাপারে আগ্রহ বোধ করছে 5 আগস্টের পর, সেই মেয়েরা কিন্তু নানানভাবে হারিয়ে গেছে। আমি মনে করি যে এটা অনেক রেড সিগন্যাল। এনসিপিকে তখনই আমি নারী বান্ধব বলবো যখন যে নারী এনসিপির কোনো কাজে আসবে না, কোনো উপকারে আসবে না, তার জন্য এনসিপি কথা বলবে, তার জন্য সাপোর্টিভ হবে। এগুলো যাতে না হয় সেটার একটা কি সমাধান হতে পারে, এইসব নীতিমালা আসলে দলে থাকতে হবে। এ তো গেল নতুন নেতৃত্বের কথা। দীর্ঘদিন রাজনীতির মাঠে থাকা নারীরা কেমন আছেন? প্রশ্ন ছিল দেশের অন্যতম বৃহৎ দল বিএনপির সাবেক সংসদ সদস্যের কাছে। আমি তথ্য মন্ত্রণালয়ের একটা রিপোর্ট দেখছিলাম যেখানে বলছে যে কোন নারী কতটুকু সাইবার বুলিং এর শিকার হয়েছে, মিথ্যা তথ্যের শিকার হয়েছে, এআই জেনারেটেড ফটোজ অর এআই জেনারেটেড নিউজের শিকার হয়েছে। সেখানে আমারটা এসছে 25%। আমার উপরে যে আক্রমণ করেছে সেটা অ্যাবসলিউটলি আমাকে স্লাট শেমিং করা হয়েছে 15 বছর। তারপরে নতুন রাজনীতি, নতুন বন্দোবস্ত, নানান রংচঙে কথাবার্তা বলে যেই দক্ষিণপন্থীরা এখন ক্ষমতায় আসবার চেষ্টা করছে, তারা তো একই রকম নোংরা। শুধু নারী রাজনীতিবিদ নয়, মতের অমিল হলে বাদ যাচ্ছে না কেউই। আর সেই ক্ষোভই যেন ঝাড়লেন গণমাধ্যম সংস্কার কমিশনের সদস্য ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই অধ্যাপক। এই সরকারে এখন যারা আছেন তাদের মধ্যে যদি নারী থেকেও থাকেন কয়েকজন,
এবং বিভিন্ন রাজনৈতিক দলগুলির এখন যে অ্যাপারেন্টলি যে অবস্থানটাতে আমরা দেখছি, সেই অবস্থানটা একটা নারী বিরোধী অবস্থান, এবং সেই অবস্থান আমাদেরকে ভবিষ্যৎ নিয়ে খুব ভালো চিন্তা করার পরিসর আসলে দেয় না। রাজনৈতিক পরিমণ্ডলে পুরুষদের চারিত্রিক কাটাছেঁড়া না হলেও নারীদের কেন এমন পরিস্থিতিতে পড়তে হচ্ছে জানতে চাই এই সমাজ বিশ্লেষকের কাছে। একজন নারীকে আসলে যতভাবে হেনস্থা করা সম্ভব সেটা করা হচ্ছে, রাজনীতির ক্ষেত্রে এটা কয়েক গুণ বেড়ে গেছে, কয়েকশো গুণ বেড়ে গেছে। এটাই একমাত্র সহজ টুলস বলা যায়, হাতিয়ার, যেটা দিয়ে নারীকে দমানো যায়। যে দুই নেত্রীকে যে বলা হয়, সেই দুই নেত্রীকেও কিন্তু সবসময় চারিত্রিকভাবেই ছোট করার একটা প্রচেষ্টা আমরা দেখতে পেয়েছি। পুরুষতান্ত্রিক যে কাঠামোটা আছে, সেই কাঠামোটাকে ভেঙে ফেলার একটা প্রচেষ্টা তৈরি করা, এবং এটা একেবারেই রাষ্ট্রের উচ্চ পর্যায় থেকে করতে হবে। যেখানে সংসদ থেকে শুরু করে সব সেক্টরে নারীদের অংশগ্রহণের প্রয়োজনীয়তা রয়েছে, সেখানে এই ধরনের আচরণ নারীদের ঘরের বাইরে বের হওয়া বিমুখ করে তুলবে, এমন শঙ্কার কথাই জানালেন এই সমাজবিজ্ঞানী। নারী নেতৃত্বে শত বাধা থাকলেও স্বাধীনতার 53 বছরের 33 বছরে রাষ্ট্রীয় ক্ষমতার শীর্ষে ছিল নারী। রাজনীতির মাঠ হোক বা সমাজ, নারীদের সম্মান বজায় না থাকলে দেশ বাহ্যিকভাবে উন্নত হলেও সামাজিকভাবে রয়ে যাবে প্রস্তর যুগেই। মেহরিন অ্যানি, এখন, ঢাকা। ব্যাংকিং নিয়ম না মেনে ঋণ কেলেঙ্কারিতে ধুঁকছে রাষ্ট্রীয় মালিকানাধীন অগ্রণী ব্যাংক। জর্জ ভুইয়া, তানাকা ম্যাকপাই নিটওয়্যার, ঢাকা হাইট অ্যান্ড স্কিন ও বসুন্ধরার 2 প্রতিষ্ঠান সহ শীর্ষ 20 খেলাপির কাছে ব্যাংকটির আটকে আছে 13,000 কোটি টাকা। চলতি বছরের প্রথম প্রান্তিকে ডেফারেল সুবিধা পেয়েও অগ্রণী ব্যাংকের ঘাটতি বেড়ে হয়েছে 5,822 কোটি টাকা। অন্যদিকে কেন্দ্রীয় ব্যাংকের দেওয়া তথ্য বলছে মূলধন সংরক্ষণে দক্ষিণ এশিয়ার সবচেয়ে খারাপ অবস্থানে বাংলাদেশ। বিস্তারিত দেলাওয়ার দোলনের প্রতিবেদনে। খেলাপি ঋণে জর্জরিত রাষ্ট্রীয় মালিকানার অগ্রণী ব্যাংক ঘুরে দাঁড়াতে বিভিন্ন উদ্যোগ নিলেও শীর্ষ খেলাপিদের নিয়ে বিপাকে ব্যাংকটি। চলতি বছরের প্রথম 6 মাসে ব্যাংকটির মোট ঋণ দাঁড়িয়েছে ৭৯,৫৪৯ কোটি টাকা। এর মধ্যে ৪০.৫৫% খেলাপি, যদিও গত ডিসেম্বর পর্যন্ত খেলাপি ছিল ৪০.৫০%। ২,৪১৯ কোটি টাকার খেলাপি ঋণ নিয়ে শীর্ষে জর্জ ভুইয়া গ্রুপ, ১,০৬০ কোটি টাকার খেলাপি নিয়ে দ্বিতীয় অবস্থানে বসুন্ধরা গ্রুপের 2 প্রতিষ্ঠান, তৃতীয় অবস্থানে থাকা তানাকা গ্রুপের খেলাপি ৯২৭ কোটি টাকা, পরের অবস্থানে থাকা ম্যাকপাই নিটওয়্যারের ৭২৭ কোটি টাকা খেলাপিতে পরিণত হয়েছে। পঞ্চম অবস্থানে থাকা ঢাকা হাইট অ্যান্ড স্কিনের খেলাপি ৬১৯ কোটি টাকা। বিশেষজ্ঞদের মত, দীর্ঘদিনের লুটপাট, অনিয়ম, অব্যবস্থাপনা ও দুর্নীতির কারণে এমন ভঙ্গুর অবস্থায় ব্যাংকটি। আমদানি রপ্তানির আড়ালে হাজার হাজার কোটি টাকা পাচার দেশের ব্যাংক খাতকে আরও দুর্বল করে তুলেছে। ব্যাংকের মালিকানা নিয়ে সেই মালিকরাই যখন হাজার হাজার কোটি টাকা এখান থেকে দুর্নীতি করে, ঋণখেলাপি করে বাইরে পাঠিয়েছে বা তাদের বিভিন্ন নামে বেনামে প্রতিষ্ঠান করে এখান থেকে সরিয়েছে, লোনগুলো দিছে সেগুলোর প্রায় আলাদা আলাদাভাবে প্রায় কোনোটা 90, কোনোটা 95% পর্যন্ত নন পারফর্মিং। ঋণের নামে ব্যাংক থেকে বিপুল পরিমাণ টাকা উত্তোলন করা হলেও তার বেশিরভাগই ফেরত আসেনি বলে জানান ব্যাংকটির বর্তমান চেয়ারম্যান। আমরা সিভিয়ার লিকুইডিটি ক্রাইসিসে আছি। 71 থেকে 2010 পর্যন্ত ছিল 30,000 কোটি টাকা টোটাল লেন্ডিং পোর্টফোলিও, সেটা কিন্তু ইট হিটস 80 crore এই 15 বছরে, আরও 50 কোটি টাকা দিয়েছে। আদায় জোরদারের মাধ্যমে খেলাপি ঋণ কমানোর চেষ্টা করা হচ্ছে। ডিসেম্বরের মধ্যে অধিকাংশ শাখা খেলাপি শূন্য করার পরিকল্পনা রয়েছে বলেও জানান তিনি। 2024-এ ইট হ্যাজ গন ডাউন টু দ্য বটম, আবার 5-এ চলে গেছে, ক্যাবেন্সে। চেষ্টা করবো আপ্রাণ যতটা উঠানো যেত। সন্তোষজনক টার্গেট থাকতেই হবে। ভালো যদি হয়, গুড হয়, সেটা 2 হয়, সেটাই হলো আমার লক্ষ্য। এখন 1 নম্বরে যেতে পারবো না, আমি জানি। এদিকে কেন্দ্রীয় ব্যাংক বলছে ব্যাংকগুলোকে স্বনির্ভর করে তুলতে কাজ চলছে। ট্রেড বেসড মানি লন্ডারিং যেটা ঘটে থাকে ফরেন ট্রেডের ক্ষেত্রে, যার সাথে ওভার ইনভয়েসিং, আন্ডার ইনভয়েসিং শতভাগ জড়িত, এই জিনিসটা কঠোরভাবে বাংলাদেশ ব্যাংক মোকাবেলা করছে। রিজার্ভ থেকে ডলার কোনো ব্যাংককে সহায়তা দিবে না তাদের ইম্পোর্টের এলসি পেমেন্ট দেওয়ার জন্য।
বাংলাদেশ ব্যাংকের সবশেষ প্রকাশিত আর্থিক স্থিতিশীলতা প্রতিবেদনে বলা হয়েছে, চলতি বছর মূলধন সংরক্ষণে দক্ষিণ এশিয়ার সবচেয়ে খারাপ অবস্থানে বাংলাদেশ। দেলোয়ার দোলন, এখন, ঢাকা। আরএফএল ওয়াটার পাম্পের অটো থার্মাল টেকনোলজি, যা বেশি হিটে নষ্ট হয় না, শতভাগ মসৃণ, ব্রাশ ইম্পেলার নিশ্চিত করে অধিক পানির ফ্লো। আরএফএল ওয়াটার পাম্প অন করলে পানির তুফান। বুয়েট শিক্ষার্থী রোকনের ওপরে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের প্রাণনাশের হুমকির প্রতিবাদ ও ন্যূনতম বিএসসি ডিগ্রি না হলে নবম গ্রেডের কোনো ইঞ্জিনিয়ার পদে কাউকে নিয়োগ না দেয়া সহ 3 দফা দাবিতে সোমবার মধ্যরাতে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করে রাখে বুয়েটের শিক্ষার্থীরা জানান, বুয়েট শিক্ষার্থী রোকনের ওপরে হামলা ও প্রাণনাশের হুমকি যারা দিয়েছে তাদের বিরুদ্ধে 12 ঘন্টার মধ্যে আইনি ব্যবস্থা নিতে হবে। 3 দফা দাবি বাস্তবায়নে দ্রুত সময় কমিশন গঠনের দাবিও জানান তারা। দাবি পূরণ না হলে আরও কঠোর কর্মসূচির ঘোষণা দেওয়ারও হুঁশিয়ারি দেন শিক্ষার্থীরা। এই সময় শাহবাগ থেকে শিক্ষার্থীরা প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে যেতে চাইলে পরিবাক মোড়ে আইন শৃঙ্খলা বাহিনীর বাধার মুখে পড়েন। আগামী 12 ঘন্টার মধ্যে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে হবে। সেই সাথে আমাদের 2 নম্বর দাবি হলো, আমাদের যেই 3 দফা দাবি রয়েছে প্রকৌশল খাতের জন্য, প্রকৌশল খাত সংস্কারের জন্য, এই 3 দফা দাবি বাস্তবায়নের জন্য আগামী 12 ঘন্টার মধ্যে কমিশন গঠন করতে হবে। বন্ধুরা, এই 12 ঘন্টার মধ্যে যদি আমরা এই 2টি দাবির একটি দাবিও পূরণ না পাই, তাহলে আমরা আরো কঠোর থেকে কঠোর কর্মসূচিতে যাব ইনশাআল্লাহ। রাজধানীর মোহাম্মদপুর ও এর আশপাশের বাসিন্দাদের ভোগান্তি কমাতে সড়ক বিভাগ ও ডিএমপির সাথে সমন্বয় করে রাস্তা মেরামতের কাজ সম্পন্ন করা হচ্ছে। গতরাতে মোহাম্মদপুর বাস স্ট্যান্ড থেকে বেড়িবাঁধ পর্যন্ত রাস্তার খানাখন্দ ও গর্ত মেরামত কার্যক্রম পরিদর্শন করে গিয়ে একথা জানান ঢাকা উত্তর সিটির প্রশাসক মোহাম্মদ এজাজ। প্রশাসক আরও জানান, বিগত 6 মাস ধরে ধারাবাহিকভাবে মোহাম্মদপুরে কাজ করে যাচ্ছে সিটি কর্পোরেশন। জুলাই গণঅভ্যুত্থানের পর এখানকার ঠিকাদাররা পালিয়ে যাওয়ায় সড়কে স্থবিরতা চলে আসলেও সিটি কর্পোরেশনের প্রচেষ্টায় বর্তমানে সড়ক যান চলাচলের উপযুক্ত হয়েছে। তিনি আরও বলেন, এই এলাকার জনগণের দুর্ভোগ কমানোর লক্ষ্যে মোহাম্মদপুর বেড়িবাঁধ থেকে বসিলা ব্রিজ পর্যন্ত সড়কের কাজ দ্রুতই সম্পন্ন করা হবে। এই জায়গা থেকে শুরু করে বসিলা ব্রিজ পার হয়ে এবং শেষ মাথা পর্যন্ত এই পুরো রাস্তাটি একদম রিপেয়ার না, তারা নতুন রাস্তা করে দিবেন। তো সুতরাং এই কাজটাও চলমান আর কি। আমরা বলি যেহেতু টেন্ডার হয়ে গেছে, ফান্ড অ্যালোকেশন হয়ে গিয়েছে, আমরা এই অঞ্চলে এই এইখান থেকে যতটুকু মানুষের জনদুর্ভোগ আছে সেটা আমরা আজকে রাত থেকে শুরু করে সর্বোচ্চ কালকে পর্যন্ত লাগবে আমরা এটা শেষ করব। এবং তেজগাঁ নিয়ে যে কমপ্লেনগুলো বারবার আসতেছে গণমাধ্যম থেকে, তেজগাঁর বিষয়টিকে মাথায় রেখে আমরা গত মাসেই টেন্ডার করে দিয়েছি। আশা করি আগামী মাস থেকে কাজ শুরু হয়ে যাবে। কথায় আছে, সরকারি মাল দরিয়ামে ডাল। এই যেন এক জ্বলন্ত উদাহরণ হয়ে থাকলো, এই প্রবাদেরই যেন এক উদাহরণ হয়ে দেখা দিয়েছে চট্টগ্রামের সাগর পাড়ে 400 কোটি টাকা খরচে নির্মাণ করা এক রাজকীয় অতিথিশালা। বিশেষ করে চট্টগ্রাম সমুদ্রের পার্কির চর যে স্থান, সেখানের প্রায় 72 কিলোমিটার অঞ্চল জুড়ে 72 একর অঞ্চল জুড়ে কিন্তু এই জায়গার অবস্থান। বিলাসবহুল আর আন্তর্জাতিক মানের এই হোটেল থেকে মাসে কোটি টাকা আয় করতে পারে সরকার, অথচ সিদ্ধান্তের অভাবে নির্মাণের 1 বছরেও চালু হয়নি তা। উল্টো প্রতি মাসে 15 লাখ টাকা লোকসান গুনতে হচ্ছে। সম্প্রতি প্রকল্পটি ঘুরে পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলার আশ্বাস দিলেন সরকারের শীর্ষ কর্মকর্তারা। সঞ্জয় মল্লিকের ক্যামেরায় বাকিটা জানাচ্ছেন ফয়সাল করিম। চট্টগ্রামের পার্কি সমুদ্র সৈকত ঘেঁষে 72 একর জায়গায় সরকারি বিশাল এক স্থাপনা, যেখানে বুক ভরে নেওয়া যায় অক্সিজেন, দেখা যায় সবুজের সমারোহ, রয়েছে বঙ্গোপসাগরের নীল উর্মিমালার হাতছানি আর পাখির কলরব। ভেতরে দৃষ্টিনন্দন এমন স্থাপনা দেখে মনে হতে পারে বিদেশের কোনো অভিজাত অবকাশ কেন্দ্র, যেখানে লাল ইটের অনন্য শৈলীর এমন অনেক কটেজের পাশাপাশি চোখে পড়বে দৃষ্টিনন্দন ওয়াকওয়ে, মসৃণ পিচ ঢালা সড়ক, ছোট ছোট নান্দনিক সেতু, নানা রকম ফোয়ারা, সুইমিং পুল, রেস্তোরাঁ, অনন্য নকশার মসজিদ কমপ্লেক্স, 5 তারকা মানের আধুনিক বিলাসবহুল নানা পর্যটন সুবিধা। এত কিছুর পরও 450 কোটি টাকার এই প্রকল্প যেন এখন
সাদা হাতি। পতিত সরকারের ঊর্ধ্বতন ও ভিভিআইপিদের জন্য বানানো এই অবকাশ কেন্দ্র 1 বছরেও চালু করতে না পারায় এখন অনেকটা ভুতুরে পাড়া। মাসে কোটি টাকা আয় সম্ভব হলেও উল্টো রক্ষণাবেক্ষণেই গুনতে হচ্ছে 15 থেকে 16 লাখ টাকা। বিদ্যুৎ বিল সহ হয়তো বা আমাদের 15-16 লক্ষ টাকা যায় আর কি। টানেল যে একটা লসের একটা কথা আসতেছে বারবার আর কি। তো এই রিসোর্স যদি আমরা দিয়ে থাকি আমাদের তো ম্যানেজমেন্ট কস্ট, আমাদের যে এটা মেইনটেন্যান্স কষ্ট চলে যাবে, সাথে সাথে আমাদের আর্নিং আসবে। অলস এই প্রকল্প লাভজনক করতে সম্প্রতি রিসোর্টটি পরিদর্শনে যান সেতু বিভাগের কর্মকর্তারা। জানান চলতি মাসে বেসরকারি খাতে দেয়ার দরপত্র প্রক্রিয়া শেষ হবে। প্রিবিড মিটিংয়ে বাংলাদেশের পার্টি আসছে, সেখানে ইন্টারন্যাশনাল চেইন হোটেলের যারা, যেমন হলিডে ইন এরকম একটা নাম বললাম, পার্ল হোটেল আছে, তারাও আগ্রহ দেখিয়েছে। কিন্তু আমরা যখন সাবমিশন হচ্ছে না তখন তো বলতে পারছি না যে কারা আসলে পার্টিসিপেট করবেন। আমরা তো আশা করছি যে সাবমিশন যদি হয়ে যায় উইদিন 2 or 3 মান্থসের মধ্যেই আমরা এটা কন্ট্রাক্টে চলে যেতে পারবো। তাহলে এই বছরেই আমরা আশা করতেছি যে এটা একটা ভালো এন্টারপ্রেনিয়রের হাতে যদি যায় তারা কাজ শুরু করতে পারবে। পার্কে সমুদ্র সৈকতকে মিনি কক্সবাজার বলা হলেও আদতে এখানে যোগাযোগ ব্যবস্থা ও পর্যটন অবকাঠামো গড়ে ওঠেনি। নেই কোনো প্রচারও। সুষ্ঠু পরিকল্পনার মাধ্যমে নতুন রূপ দেয়া গেলে পর্যটনের নতুন দুয়ার খুলবে বলে মনে করেন সংশ্লিষ্টরা। বঙ্গোপসাগরের মনোমুগ্ধকর ল্যান্ডস্কেপ, শান্ত শীতল বালুকাবেলা আর উদাস ঝাউবনকে সাক্ষী রেখে চট্টগ্রামের আনোয়ারার এই অনন্য প্রাকৃতিক পরিবেশে গড়ে উঠেছে আন্তর্জাতিক মানের এই রিসোর্ট এরিয়া। চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দর থেকে মাত্র 4 কিলোমিটার আর শহর থেকে গাড়িতে মাত্র 40 কিলোমিটারের পথ। সব মিলিয়ে দেশি বিদেশি বিনিয়োগকারী ও পর্যটকদের জন্য চট্টগ্রাম কর্ণফুলী টানেলের এই সার্ভিস এরিয়া হতে পারে এক আকর্ষণীয় ট্যুরিস্ট হাব। তবে সাধারণের পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তুলতে ভিআইপিদের জন্য বানানো এলাকায় প্রয়োজন হবে বেশ কিছু অবকাঠামোগত পরিবর্তন ও সুলভ পর্যটন বান্ধব উন্নয়ন ও সংস্কার। এই স্থাপনা থেকে আমরা যাতে বেশি ভালো আউটপুট আনতে পারি, ইনকাম করতে পারি, সেই লক্ষ্যে আমাদের এখন টার্গেট। এবং পাশাপাশি এটা পর্যটনের যাতে একটা ভালো হাব হয় এবং যারা নিবে তারা তো আশেপাশের জায়গা আরও নিয়ে দেখেন দে হ্যাভ আদার প্ল্যান অলসো। তো এটা নির্ভর করবে যে পার্টি পাচ্ছে তাদের উপর। কর্ণফুলী টানেল নির্মাণের সময় সার্ভিস এরিয়া হিসেবে সাগর পাড়ে বিশাল এই পর্যটন কেন্দ্র নির্মাণ করে সরকার। এখন টানেলে প্রতি মাসে বড় অঙ্কের লোকসান গুনছে সরকার। ফাইসাল করিম, এখন চট্টগ্রাম। পাবনা সীমান্তবর্তী নাটোরের পদ্মা নদীতে অপরিকল্পিতভাবে হচ্ছে বালু উত্তোলন, আর এতে হুমকির মুখে পড়ার আশঙ্কা রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র ও হার্ডিঞ্জ ব্রিজ সহ গুরুত্বপূর্ণ স্থাপনা। বালু উত্তোলনের ফলে পদ্মার গর্ভে বিলীন হচ্ছে আশপাশের চরের ফসলি জমি। এতে প্রতি বছর জমির পরিমাণ কমার পাশাপাশি কমছে ফসলের উৎপাদন। মাহবুব হোসেনের প্রতিবেদন, ছবি তুলেছেন জাহিদুল ইসলাম। নাটোরের লালপুরের পদ্মা নদীর দিয়ার বাহাদুরপুর এলাকা। প্রতি বছর নদীর এই জায়গা থেকে বৈধ অবৈধভাবে উত্তোলন করা হয় বালু। তবে এবার বৈধভাবে 42টি শর্তে 10 কোটি টাকায় সরকারিভাবে ইজারা দিয়েছে নাটোর জেলা প্রশাসন। নদীর ঠিক মাঝে ডেজার্ট দিয়ে চলছে বালু উত্তোলন। ইজারা শর্তে 12 ফুটের কথা থাকলেও কোথাও 40 ফুট, আবার কোথাও আরও গভীর থেকে উত্তোলন করা হচ্ছে বালু। এখানে বালু আমার তো এটা বৈধ ঘাট, বালু কাটা চলে। 40 ফিট ট্যানারে বালু কাটতে কাটতে ভরে দেয়, আবার কোনো সমস্যা নাই। 45 ফিট থেকে নিচ থেকে বালিটা উঠছে। বালি এখন মোটামুটি আছে রানিং। এ তো প্যারা কিছুই না, আরো ডিজার্টে তো আসেনি, আসলে আরো বেশি হবে, আরো বেশি হবে। আর এখানে তো বালি কাটতে আপনি 40 ফিটে, বর্ষার টাইম আসলে আরো পানি বেশি হবে, তখন 60 ফিট 70 ফিট কাটা লাগবে। পদ্মা নদীর বালু উত্তোলনের জায়গা থেকে 2 থেকে 3 কিলোমিটার দূরেই অবস্থিত দেশের সবচেয়ে বড় বিদ্যুৎ উন্নয়ন প্রকল্প রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। এছাড়া এই নদীর উপর অবস্থিত ঐতিহ্যবাহী হার্ডিং ব্রিজ এবং লালন শাহ সেতু। বিশেষজ্ঞরা বলছেন, নদীর গভীর থেকে অপরিকল্পিতভাবে বালু উত্তোলন করা হলে পরিবর্তন হতে পারে নদীর গতিপথ। এতে হুমকির মুখে পড়বে গুরুত্বপূর্ণ অনেক স্থাপনা। হার্ডিং ব্রিজ কিংবা তার পাশে যে রূপপুর পারমাণবিক প্রকল্প, বাংলাদেশে খুব গুরুত্বপূর্ণ স্থাপনা এগুলো। এই স্থাপনাগুলোতে যেহেতু নদীর ধারে অবস্থিত এবং নদীর গতিপথের সাথে তাদের স্থায়িত্ব নির্ভর করে, অতএব এখানে অপরিকল্পিতভাবে যদি বালি উত্তোলন হয় তাহলে এটা ওই স্থাপনাগুলোর জন্য হুমকি হবে।
এদিকে লালপুরের পদ্মার চরগুলোতে ফসল ফলিয়ে জীবিকা নির্বাহ করে অনেকে, কিন্তু বালু উত্তোলনের কারণে প্রতি বছর পদ্মা নদীর গর্ভে বিলীন হচ্ছে ফসলি জমি। বর্ষায় এ ভাঙ্গন আরও প্রবল হয়ে হুমকির মুখে পড়ছে কৃষি ও প্রাকৃতিক জীববৈচিত্র্য। কৃষি বিভাগের তথ্য মতে গত 2 বছরে এই এলাকার অন্তত 70 হেক্টর কৃষি জমি নদীগর্ভে বিলীন হয়েছে। পদ্মা নদীর পার ভাঙ্গন সৃষ্টি হলে চরমভাবে এই চল অঞ্চলে যারা কৃষক রয়েছেন তারা ক্ষতিগ্রস্ত হবে। অবিলম্বে অবৈধভাবে ড্রেজার দিয়ে বালু উত্তোলন যেন বন্ধ করা হয়। অবৈধভাবে বালু উত্তোলনের ফলে আমাদের কৃষি জমি কিন্তু নদীগর্ভে বিলীন হয়ে যাচ্ছে। গত 5 থেকে 7 বছরের পরিসংখ্যান আমরা দেখতে পাই প্রায় 70 হেক্টর জমি আমাদের নদীগর্ভে বিলীন হয়েছে। পদ্মা নদীর ঠিক এই জায়গাটাতেই 25 থেকে 40 ফিটের মধ্যে বালু উত্তোলন করা হচ্ছে, কিন্তু এটি একটি বৈধ মহল হলেও 2 থেকে 3 কিলোমিটার দূরেই রয়েছে পাকশী হার্ডিং ব্রিজ এবং রূপপুর বিদ্যুৎ কেন্দ্র। বিশেষজ্ঞরা বলছেন এই গভীরে বালু উত্তোলনের কারণে নদীর গতিপথ পরিবর্তন হতে পারে, এতে করে এসব উন্নয়ন প্রকল্পে একসময় আঘাত হানতে পারে। তাই এখনই এসব প্রকল্প রক্ষার জন্য পরিকল্পিতভাবে বালু উত্তোলনের তাগিদ দিয়েছেন বিশেষজ্ঞরা। মাহবুব হোসেন, এখন নাটোর। ছোট্ট রিয়াজ স্কুল ছুটির পরে মাঠে এসে দেখে যেখানে সে গতকালকে গোল দিয়েছিল সেখানেই বসেছে একটা চটপটির দোকান, আর তার পাশে দাঁড়িয়ে তার বন্ধুরা মোবাইলে খেলছে ভিডিও গেম। কেউ কেউ আবার আড্ডা দিচ্ছে পাশে বসে। এই রম্য গল্পের মধ্যে কোথাও কি ছোঁয়া পাচ্ছেন দখলদারিত্বের? অবশ্যই সেই দখলদারিত্বের ছোঁয়া লেগেছে চাঁদপুরের বিভিন্ন মাঠে ঘাটে। গড়ে উঠেছে বিভিন্ন দোকানপাট। মাঠ পর্যায়ে খেলার সুযোগ কমে যাওয়ায় তরুণরা ঝুঁকছে এবার অনলাইন গেম, মাদক আর গ্যাং কালচারের দিকে। আর ক্রীড়া সংগঠকরা বলছেন আগামী প্রজন্ম সঠিকভাবে গড়ে তুলতে হলে ফেরাতে হবে মাঠের খেলাধুলো। বিস্তারিত জানাচ্ছেন তালহা জুবায়ের। খেলার মাঠের জায়গায় ভ্যানে করে নানা পণ্যের পসরা সাজিয়ে বসেছেন হকাররা। প্রতিদিন বিকেল থেকেই জমে ওঠে সারিবদ্ধ চটপটি ও ফুচকার দোকান। অথচ এটি চাঁদপুর শহরের হাসান আলী সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠ, যা শহরের শিশু কিশোরদের অন্যতম একটি খেলার মাঠ। মাঠটি খেলাধুলার অনুপযোগী হওয়ায় পাশেই আড্ডায় মেতেছেন তরুণরা। মোবাইলে অনলাইন গেমস খেলেই সময় কাটে অনেক তরুণের। মাদক আর গ্যাং কালচারের মতো বিপজ্জনক কর্মকাণ্ডেও জড়িয়ে পড়ছেন অনেকে। শুধু হাসান আলী মাঠেই খেলাধুলা বন্ধ নয়, সরকারি কলেজ মাঠকেও খেলার মাঠ হিসেবে ব্যবহার করতে দিচ্ছে না কর্তৃপক্ষ। শহরের পুরানবাজার মধুসূদন স্কুল, টেকনিক্যাল স্কুল, আউটার স্টেডিয়াম ও পৌর পার্ক মাঠ খেলার অনুপযোগী হয়ে পড়েছে। এতে হতাশা বাড়ছে তরুণদের। বিকেলবেলা খেলতে আসলে দেখা গেছে মাঠের অবস্থা পুরো বাজে, খেলতে পারতেছি না, কিছু করতে পারতেছি না। এদিকে আমরা সবাই ফার্মের মুরগির মতো হয়ে যেতেছে। আমরা অনেকের কাছে বলছি যে মাঠের মধ্যে একটু আমাদের ব্যবস্থাটা করে দিতে, ঠিক করে দিতে, কিন্তু কেউই এটাতে কোনো গুরুত্ব দিতেছে না। এখন চারপাশে বিভিন্ন ব্যবসা বাণিজ্যের জন্য মাঠটার অবস্থা অনেক খারাপ, এই জন্য আমরা খেলতে না পারায় আমরা মোবাইলে আসক্ত হয়ে যাচ্ছি। আমরা প্র্যাকটিস করতে পারতেছি না। আউটারে আমাদের বছরের শেষে মেলা হয়, আমরা সিজন যখন আমরা লিগ খেলবো তখনই মেলা হয়। আগে এইসব মাঠে খেলে উঠেছে, কিন্তু আমাদের এখন এই সুযোগটা পাচ্ছি না। সারাদিনই প্র্যাকটিস করছি, কিন্তু ম্যাচ বা কোনো খেলার সুযোগ পাচ্ছি না। খেলার মাঠ দখলমুক্ত ও ব্যবহার উপযোগী না হলে তরুণ প্রজন্মের সুস্থ বিকাশ চরমভাবে বাধাগ্রস্ত হবে বলে মনে করছেন ক্রীড়া সংগঠকরা। কিন্তু এখন খেলাধুলা না থাকার কারণে কি হচ্ছে, মাঠ শূন্য, কিন্তু মাদক, তারপরে বিভিন্ন সন্ত্রাসী কাজে কিন্তু বাচ্চারা জড়াইয়া যাচ্ছে। তার কারণ মূল হলো মাঠ না থাকার, মাঠ থাকেও খেলাধুলা না থাকার কারণে। জেলা প্রশাসক স্যার এবং পৌরসভা প্রশাসক স্যার আর যারা ঠিক আছে বড় বড় কর্মকর্তা আছেন, রাজনীতিবিদরা আছেন, আপনারা সবাইকে ঠিক আছে খেলার মধ্যে আনেন, একটু ডিসকাস করেন, ভালোভাবে সুযোগ করে দেন। এদিকে খেলার মাঠগুলো দ্রুত সংস্কার করে আগের রূপে ফিরিয়ে আনার আশ্বাস জেলা প্রশাসকের। আশা করছি যে সামনে যে আমাদের শীত মৌসুমটা আসছে, এই সময়টাতে আমাদের এই মাঠগুলোকে আমরা সংস্কার করতে চাই। আমরাও চাই যে আমাদের ছেলেরা তারা পড়াশোনার পাশাপাশি খেলার মাঠে ফিরুক, এর ফলে সমাজের অনেক অপরাধ কমে যাবে আর কি। চাঁদপুরে বেদখল ও অনুপযোগী খেলার মাঠের সংখ্যা অন্তত 5টি। দ্রুত এসব মাঠ খেলাধুলার উপযোগী করার দাবি স্থানীয়দের। তালহা জুবায়ের, এখন চাঁদপুর। চলতি মাসে টানা বৃষ্টিতে চুয়াডাঙ্গায় বিপুল পরিমাণ সবজির ক্ষেত নষ্ট হয়েছে। এতে উৎপাদন ব্যাহত হওয়ার পাশাপাশি ক্ষতিগ্রস্ত হয়েছে প্রান্তিক কৃষক। বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মীরা। প্রথমে যাব অনেক চক্রবর্তীর কাছে, তিনি আছেন চুয়াডাঙ্গায়। অনেক বৃষ্টিতে
ক্ষতি হওয়া এবার সবজি উৎপাদনের লক্ষ্যমাত্রা পূরণ হবে কিনা, আর জেলায় কি পরিমাণ সবজি ক্ষেত ক্ষতিগ্রস্ত হয়েছে, বিস্তারিত জানাবেন। জ্যোতিকা, জেলা কৃষি সম্প্রসারণের তথ্য মতে চলতি মৌসুমে চুয়াডাঙ্গা জেলায় এবার ৮,০০০ হেক্টর জমিতে কিন্তু এই সবজি আবাদ হয়েছে। এর মধ্যে এই চলতি মাসেই টানা কয়েকদিনের বৃষ্টিতে প্রায় ৩০০ হেক্টর জমির ফসল কিন্তু একেবারে আসলে নষ্ট হয়ে গেছে। জ্যোতিকা, আমি এখন যে গ্রামটিতে রয়েছে, গ্রামের নাম বেলগাছি গ্রাম। এই গ্রামে প্রচুর পরিমাণে সবজির আবাদ হয়। পাশাপাশি আমি যে মাঠটাতে রয়েছে, এই মাঠে কিন্তু আপনি দেখতে পাচ্ছেন যে কফির আবাদ হয়েছে। টানা কয়েকদিনের বৃষ্টিতে এই কয়েক বিঘা জমির কফি প্রায় অর্ধেকের বেশিটাই আসলে পুরোপুরি নষ্ট হয়ে গিয়েছে। আর কিছুদিন থাকলেই এই কফিগুলো কিন্তু আসলে যারা প্রান্তিক কৃষক রয়েছে তারা কিন্তু বাজারে বিক্রি করতে পারত। শুধু এই মাঠ নয়, এই গ্রামের আমি বেশ কয়েকটি মাঠ ঘুরে দেখেছি সকাল থেকেই। এই গ্রামের অধিকাংশ মাঠগুলোর ফসলই কিন্তু আসলে নষ্ট হয়েছে। বেশিরভাগ নষ্ট হয়েছে পেঁপে এবং বীজতলার বীজ, বিশেষ করে লাল শাক, এই সবজিগুলো কিন্তু বিশেষ করে নষ্ট হয়েছে। আগাম শীতকালীন সবজিও কিন্তু জ্যোতিকা নষ্ট হয়েছে। বাজারে কিন্তু জ্যোতিকা সবজির দাম কিন্তু বৃদ্ধি পাচ্ছে গত সপ্তাহ থেকে। বিশেষ করে এই আগাম শীতকালীন সবজি, পেঁয়াজ, কাঁচা ঝাল সহ সব ধরনের সবজির দামই কিন্তু বেড়েছে। তো আমার সাথে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে কথা হয়েছিল। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তারা বলছে যে প্রায় ৩০০ হেক্টর জমিতে এই সবজি নষ্ট হয়েছে একেবারেই। পাশাপাশি অন্যান্য যে উপজেলা রয়েছে সেই উপজেলা গ্রস্ত হয়েছে। তো সবকিছু মিলিয়ে আমার কাছে এই ছিল। জ্যোতিকা, এবার যাব ময়মনসিংহের মেছুয়া বাজার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ইমতিয়াজ আহমেদ। ইমতিয়াজ, কোন সবজির দাম কতটা কমলো এবং এ নিয়ে ক্রেতা বিক্রেতারা বা কি বলছেন জানাবেন। জ্যোতিকা, গত সপ্তাহের ব্যবধানে আসলে সরবরাহ খুব একটা না বাড়লেও দাম কিছুটা কমেছে। আসলে যে পরিমাণ সরবরাহ থাকার কথা সে পরিমাণ সরবরাহ নেই, প্রচুর ক্রেতা সমাগম। সকাল ভোর থেকেই কিন্তু ময়মনসিংহ নগরীর মেছুয়া বাজারে একমাত্র যে পাইকারি সবজির হাট সেটি আমরা দেখতে পাচ্ছি। তবে গত সপ্তাহের ব্যবধান কিছুটা কমেছে। যেটা বলছেন যে আবহাওয়া একটু ভালো হচ্ছে, সেই কারণে কিছু সবজির সরবরাহটাও বাড়ছে। আজকে ময়মনসিংহের বাজারে, মেছুয়া বাজারে সবচেয়ে যে কম দাম যাচ্ছে কচুমুখী, এটি 20 থেকে 25 টাকা করে কেজি বিক্রি হচ্ছে। যদিও খুচরা বাজারে হিসেবটা এখনো মেলানো যাচ্ছে না, বরাবরই একটু বাড়তে যায়। যেহেতু আজকে একটু পাইকারি বাজারে কিছুটা দাম কমেছে, সুতরাং খুচরা বাজারে একটু কমার সম্ভাবনা রয়েছে। লাউগুলো গত সপ্তাহে আমরা যেটা দেখতে পেরেছিলাম 70-80 টাকা করে বিক্রি হয়েছে, সেগুলো 10-12 টাকা করে কমেছে, 50 থেকে 60 টাকায় বিক্রি হচ্ছে। এবং আমরা শসা দেখতে পাচ্ছি এবং বেশ কিছু চাল কুমড়ো দেখতে পাচ্ছি। শসা কিন্তু কেজিতে 20 টাকা করে কমে 40 টাকায় বিক্রি হচ্ছে। ধনেপাতা বেশ চড়া দামেই যাচ্ছে, 80 থেকে 90 টাকা কেজি ধনেপাতা বিক্রি হচ্ছে। এবং যেটা বলছিলাম যে আসলে তবে কাঁচামরিচের যে একটা ঝাঁজ ছিল, যে গত সপ্তাহে আমরা 250 টাকা কেজি পর্যন্ত কাঁচামরিচ দেখতে পেয়েছিলাম, সেটি 50 থেকে 60 টাকা, কোনো কোনো মানভেদে 70 টাকা কমে 140-50 টাকা করে কেজি বিক্রি হচ্ছে কাঁচামরিচ। এবং সেই সাথে আমরা বেগুনটা দেখতে পাচ্ছি। বেগুন কিন্তু গত সপ্তাহে 100 টাকা কেজি পর্যন্ত বেগুন ছিল, সেই বেগুন খুচরা বাজারে আমরা 100 টাকা কেজি দেখছিলাম, পাইকারি 80-85 টাকা ছিল, কেজিতে 20 টাকা পর্যন্ত বেগুনের দাম কমে বেগুন কিন্তু বিক্রি হচ্ছে 65-70, বা সর্বোচ্চ ভালো মানের বেগুনটি 80 টাকায় বিক্রি হচ্ছে। এবং যেটা কৃষকরা বলছিলেন যে বৈরী আবহাওয়ার কারণে তারা বিভিন্ন গ্রামগঞ্জ, চরাঞ্চল থেকে যে সবজিগুলো সরবরাহ হতো সেগুলো সরবরাহ ঘাটতি ছিল, যেহেতু একটু আবহাওয়াটা ভালো হচ্ছে। তবে গাজর থেকে শুরু করে টমেটোর যে দাম সেটি কিন্তু এখনও অনেক বেশি রয়েছে। টমেটো 140 টাকা কেজি বিক্রি হচ্ছে, গাজর বিক্রি হচ্ছে 130 টাকা করে। এইরকমই আসলে সবজির যে চড়া দাম সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এবং আমরা আসলে মেছুয়া বাজারে সকাল থেকেই তো প্রচুর ক্রেতা সমাগম দেখতে পাচ্ছি, কিন্তু সেই তুলনায় যেটা বললাম যে সবজির সরবরাহটা খুব একটা বাড়েনি। বরবটি গত সপ্তাহেও আমরা দেখতে পেয়েছিলাম 60 টাকা কেজি পাইকারি বিক্রি করতে, আজকে 10 টাকা কমে
বিক্রি হচ্ছে 50 টাকা কেজি, এবং অন্যান্য যে সবজিগুলো রয়েছে আমরা যদি দেখাতে চাই যে পেঁপে বিক্রি হচ্ছে 35 টাকা করে, 30-35 টাকা করে, পটল পাইকারি বিক্রি হচ্ছে 30 টাকা কেজি, যেটা বলছিলাম যে কাঁচামরিচের বিভিন্ন আকার প্রকার মানভেদে রয়েছে। তো সব মিলিয়ে বলা যায় যে যদি ময়মনসিংহে সবজির সরবরাহটা খুব একটা না বাড়লেও তবে কিছুটা দাম আসলে কমেছে, যার কারণে পাইকারি বাজারে আপাতত কিছুটা 5-10 থেকে 15 টাকা, কোনো কোনো ক্ষেত্রে 20 টাকা পর্যন্ত দাম কমেছে। তো সব মিলিয়ে এই ছিল ময়মনসিংহ থেকে পাইকারি সবজির দরদামের সর্বশেষ খবর আমার কাছে। চুয়াডাঙ্গা এবং ময়মনসিংহ থেকে যুক্ত ছিলেন সহকর্মীরা, জানাচ্ছিলেন সেখানকার সবজির খবরাখবর। বঙ্গোপসাগর তীরের নোনা মাটিতে আন্তর্জাতিক ভোক্তার মানদণ্ড মেনে বিষমুক্ত আর নিরাপদ সবজি উৎপাদন করছে কৃষি অধিদপ্তর। স্থানীয়রাও এ দেখে বেশ আগ্রহ পাচ্ছে। আমেরিকা, ইউরোপ সহ বিভিন্ন দেশে এই সমস্ত সবজি রপ্তানির মাধ্যমে বৈদেশিক মুদ্রা অর্জনের আশা দেখছেন সংশ্লিষ্টরা। জসিম পারভেজের তথ্য ও চিত্র দেখবেন বিস্তারিত। পটুয়াখালীর কলাপাড়ার কাঙ্কুনিপাড়ায় 2 একর জমি এখন হয়ে উঠেছে সবজি উৎপাদনের মডেল ক্ষেত্র। মালঞ্চিং পলিথিনে মোড়ানো জমিতে মাচায় ঝুলছে কুমড়া, লাউ ও তরমুজ। রাসায়নিক সার বা কীটনাশক ছাড়াই জৈব সার ব্যবহার করে অল্প খরচে সবজি উৎপাদিত হচ্ছে কৃষি অধিদপ্তরের গ্যাপ পদ্ধতিতে। ফলে আগ্রহ বাড়ছে কৃষকদের। নিজে জৈব সার তৈরি করে, গোবর এবং অন্যান্য উপাদান থেকে জৈব সার তৈরি করা, ওই জৈব সারের মাধ্যমে বিষমুক্ত এমনই ফসল ফলাইছে। এই দেখা দেখি এইভাবে আমরা যে করতে পারি, আমরা ওই চেষ্টায় এখানে আসছি। গ্যাপ পদ্ধতিতে 2 একর জমিতে চাষ করে ফলন হয়েছে 10,000 পিস লাউ। মিশ্র পদ্ধতিতে 20 শতক জমিতে কুমড়ার ফলন হয়েছে 500 পিস, যা সাধারণের দ্বিগুণ ফলন। তরমুজ উৎপাদনেও এসেছে একই ধরনের সফলতা। ফসল দেখিয়া আরও 2-4 গ্রামে ও করতে চেষ্টা করতে আসছে। জৈব সার দিয়ে উৎপাদন হয় এবং আমরা নিয়ে অনেক বাজারজাত করে মজা পাই। বীজ বপন থেকে তোলা পর্যন্ত প্রতিটি ধাপে মানা হচ্ছে আন্তর্জাতিক স্বাস্থ্য সুরক্ষা নিয়ম। ফলে জীবাণুমুক্ত ও পুষ্টিগুণ সম্পন্ন ফসলের টেকসই উৎপাদন সম্ভব হচ্ছে। আমি এখন আপাতত আমার এলাকার বাজারগুলো বিক্রি হচ্ছে, পাইকারি এসে আমার এখান থেকে নিয়ে যায়। তো ভবিষ্যতে আমি চাচ্ছি যে এরকম আরও বড় একটা করার চিন্তা ভাবনা আছে। এবং উন্নত মানের এই ফসল রপ্তানিতে কৃষকরা লাভবান হবেন বলছে কৃষি অধিদপ্তর। যেহেতু অনেক ভালো ফলন হয়েছে, তার দেখা দেখে আশপাশের 7-8 জন কৃষক এটি করার জন্য উদ্বুদ্ধ হয়েছে, এবং আমরা তাদেরকে খুবই শীঘ্রই এই পার্টনার প্রজেক্ট থেকে গ্যাপের প্রশিক্ষণ দেব, এবং যাতে তারাও এই ধরনের সবজি উৎপাদন করতে পারে সেজন্য আমরা তাদেরকে একেবারে হাতে কলমে প্রশিক্ষণ দেব। কৃষিতে এই ধরনের উন্নয়ন ছড়িয়ে পড়েছে পুরো জেলায়। এতে স্থানীয় চাহিদা মিটিয়ে রপ্তানির স্বপ্ন দেখছেন কৃষকরা। এখন পটুয়াখালী। ময়লা আবর্জনায় ড্রেন ভরাট ও খাল দখলে চাঁপাইনবাবগঞ্জ শহরের বিভিন্ন স্থানে জমছে পানি। এতে প্রবাহ বন্ধ হয়ে সৃষ্টি হচ্ছে এডিস মশার লার্ভা। এর প্রভাবে জেলায় দিন দিন ভয়ঙ্কর রূপ নিচ্ছে ডেঙ্গু পরিস্থিতি। প্রতিদিনই নতুন রোগী ভর্তি হচ্ছেন হাসপাতালে। পরিষ্কার পরিচ্ছন্নতা ও সচেতনতার অভাবই ডেঙ্গুর অন্যতম কারণ বলে জানান চিকিৎসকরা। সোহান মাহমুদের তথ্য ও ছবিতে প্রতিবেদন। চাঁপাইনবাবগঞ্জ শহরের বিভিন্ন ড্রেনে জমে আছে পানি, যেখান থেকে জন্ম নিচ্ছে এডিস মশার লার্ভা। এতে দিন দিন বাড়ছে মশার উপদ্রব। চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতাল সহ উপজেলার বিভিন্ন স্বাস্থ্য কমপ্লেক্সে সকাল থেকে রাত পর্যন্ত প্রতিনিয়ত আসছেন রোগীরা। পরীক্ষা করলেই ধরা পড়ছে ডেঙ্গু পজিটিভ। চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার 15টি ওয়ার্ডের মধ্যে মিশ্রিপাড়া, বালুবাগান, পিটিআই, নিচতলা, ফুলকুড়ি ও পুরাতন বাজারে আক্রান্ত রোগীর সংখ্যা সবচেয়ে বেশি। এসব এলাকাকে চিহ্নিত করা হয়েছে রেড জোন হিসেবে। ড্রেন ও খাল পরিষ্কারের পাশাপাশি মশা নিধন কর্মসূচি সময় মতো বাস্তবায়নের দাবি স্থানীয়দের। ড্রেন আবর্জনা ভর্তি থাকছে, ময়লা পরিষ্কার করছে না। 15 দিন পর পর সাফ করে, কোনো সময় 1 মাস পর পর সাফ করে। আর এই যে পৌরসভা থেকে যে আগে বীজ টিজ দেওয়া হতো, এখন কোনো বীজ দেওয়া হয় না। আমাকেও হয়েছে, আমার ছেলেকেও হয়েছে, আপনার সবাইকে বিয়ে। আপনার মশা মানে বাইরে তো বের হওয়াই যায় না। পৌরসভা যে ড্রেনেজ ব্যবস্থাগুলো আছে সেগুলো হয়তো বা নোংরা থাকছে, বা এই কারণে ডেঙ্গু মশা হয়তো বাড়ছে, এই কারণে হয়তো বা দেখা যাচ্ছে আমাদের রোগীর সংখ্যা বাড়ছে। কর্তৃপক্ষের প্রতি অনুরোধ রইল যে ড্রেনটাগুলোকে পরিষ্কার করা হয়।
চিকিৎসকরা বলছেন গত বছরের চেয়ে এবার ডেঙ্গু রোগীর সংখ্যা বেশি। পরিষ্কার পরিচ্ছন্নতা ও সচেতনতার অভাবে এর অন্যতম কারণ বলে জানান চিকিৎসকরা। অন্যদিকে সমস্যা সমাধানে পরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থার আশ্বাস পৌর কর্তৃপক্ষের। কেন হচ্ছে জনসচেতনতাই অভাব। এক নম্বর হচ্ছে আমরা মশারি, যেমন কালকে একটা রোগী আসছে এসে বলছে স্যার আমি তো রাত্রে মশারি ব্যবহার করি, তা হচ্ছে আপনি দিনে ব্যবহার করি না। তো মশারির যে ব্যাপারটা আছে আমরা ব্যবহার করছি না, স্থানীয়ভাবে বা প্রশাসনিকভাবে কোনো উদ্যোগ আমাদের চোখে পড়ছে না। আমাদের ইতিমধ্যে কয়েক মাস হলো আমাদের একটা মাস্টার ড্রেন নির্মাণে ফিজিবিলিটি স্টাডি হয়েছে। তো সেইটা বাস্তবায়ন হলে আমরা ড্রেনের ভালো একটা সুবিধা পাবো, পানি নিষ্কাশিত হবে এবং কোনো জলাবদ্ধতা সৃষ্টি হবে না অদূর ভবিষ্যতে। গত 6 মাসে চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু আক্রান্ত হয়ে 6 জনের মৃত্যু হয়েছে, আর সদর হাসপাতালে প্রায় 1500 রোগী ডেঙ্গু আক্রান্ত হয়ে চিকিৎসা নিয়েছেন। এখন চাঁপাইনবাবগঞ্জ। স্বর্ণের তৈরি অলংকার আর দামি গয়নার জন্য অনেকেরই পছন্দের তালিকার শীর্ষে রয়েছে সংযুক্ত আরব আমিরাতের দুবাই। শহরের বিখ্যাত গোল্ড সুক ঘিরে তাই প্রতিনিয়তই গড়ে উঠেছে জুয়েলারি প্রতিষ্ঠান, আর এই ব্যবসায় সেখানে অগ্রসর হচ্ছেন বাংলাদেশিরাও। বিগত 5 বছরের একটা পরিসংখ্যান যদি টেনে দেখা যায় তাহলে শতাধিক স্বর্ণের প্রতিষ্ঠানে বিনিয়োগ করেছেন বাংলাদেশিরা। তবে মধ্যপ্রাচ্যের বর্তমান যুদ্ধ পরিস্থিতি, দামের ঊর্ধ্বগতি আর বাংলাদেশ সরকারের নীতিমালা পরিবর্তনের চ্যালেঞ্জের মুখে পড়েছে স্বর্ণ ব্যবসায়ীরা। বিস্তারিত জানাচ্ছেন কামরুল হাসান জনি। মধ্যপ্রাচ্যের বেশ আকর্ষণীয় ও পর্যটক নির্ভর স্বর্ণের বাজার দুবাই। করোনা পরবর্তী সময়ে এই বাজারে বেশ ভালো ব্যবসাও করেছেন বাংলাদেশিরা। 2020 থেকে 2025 সালের মধ্যে এই বাজার ঘিরে স্বল্প ও মাঝারি পরিসরে প্রায় শতাধিক বাংলাদেশি প্রতিষ্ঠান গড়ে উঠেছে। সেই সময় টিটিবার ও তৈরি স্বর্ণ বহন করে অনেক ভ্রমণকারীও আর্থিক লাভবান হয়েছেন। তবে মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি ও ঘন ঘন দাম পরিবর্তনের কারণে বর্তমানে কিছুটা অস্থিরতা বিরাজ করছে স্বর্ণের বাজারে। এমন পরিস্থিতিতেও সেখানে এই ব্যবসায় নতুন নতুন চ্যালেঞ্জ নিচ্ছেন বাংলাদেশি তরুণ উদ্যোক্তারা। বিনিয়োগ করছেন স্বর্ণের দোকানে। তৈরি স্বর্ণের খুচরা বেচা কেনার পাশাপাশি পাইকারি ও ট্রেডিং ব্যবসায়ও নাম তুলছেন অনেকে। যেখানে প্রতিযোগিতা নেই সেখানে ব্যবসা করে আপনি সামনে এগোতে পারবেন না। অর্থাৎ প্রতিযোগিতার বাজারে আপনার ব্যবসা করতে হবে, পরিবেশ পরিস্থিতি যেমনই হোক না কেন। যে কোনো ব্যবসা করার ক্ষেত্রে প্রথম হচ্ছে আপনাকে অভিজ্ঞতা অর্জন করে ব্যবসা করা, সেক্ষেত্রে আপনার জন্য ইজি হবে যে কোনো পরিস্থিতি মোকাবেলা করার জন্য। আর এই ব্যবসার অনেক ধরনের ব্যবসা হয়, যেমন আমাদের এখানে আমরা হোলসেল আছে, ট্রেডিং আছে, কিংবা যারা ট্রেডিং করতেছে, আমার মতো হচ্ছে ট্রেডিং এর ক্ষেত্রে আপনি আগে এই ট্রেডিং এর বিষয়ে প্রপারলি জেনে এই ব্যবসাতে যুক্ত হওয়া উচিত। লাভ ক্ষতির হিসেব না করে বর্তমান পরিস্থিতিতেও এই ব্যবসায় ঝুঁকি নেওয়াকে সাহসী পদক্ষেপ বলছেন প্রবাসী ব্যবসায়ী ও কমিউনিটি নেতারা। তারা মনে করছেন বাজার পরিস্থিতি দ্রুতই স্বাভাবিক হয়ে আসবে। তবে বাংলাদেশ সরকার প্রবাসীদের জন্য স্বর্ণ আনা নেওয়ার নীতিমালা শিথিল করলে স্বর্ণের ব্যবসায়ীরা লাভবান হবেন। বাংলাদেশের ট্যাক্স নিয়ে, খড় নিয়ে যদি এই যে গোল্ড আরো যদি নেওয়ার জন্য আপনি দেন, তাহলে কালোবাজারি যারা আছে তারা এই যে অবৈধ ব্যবসা কিন্তু করতে পারবে না। বাংলাদেশে যদি তেমন কোনো ট্রানজিট পয়েন্ট হয়, যেখানে যেমন দুবাইতে এসে আমরা সবগুলো পণ্যর একটা ট্রানজিট পয়েন্ট, এখান থেকে বিভিন্ন দেশে হয়, তেমনি ভাবে আমরা সার্কভুক্ত দেশগুলোর জন্য এটা বাংলাদেশকে একটা ট্রানজিট পয়েন্টও তো বানিয়ে ব্যবসার একটা যদি ওপেন করা যায়, আমার মনে হয় যে এটা ইকোনমিক ডিপার্টমেন্ট সহ সরকারের যে প্রতিষ্ঠানগুলো রয়েছে সেই প্রতিষ্ঠানের এ ব্যাপারে একটু ভেবে দেখার জন্য আমি বলবো। ব্যবসায়ীরা মনে করছেন বৈশ্বিক বাজারে স্বর্ণের দামের অস্থিরতা কেটে গেলে আবারও পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসবে। পাশাপাশি নতুন উদ্যোক্তাদের ভারত ও বাংলাদেশ কেন্দ্রিক ব্যবসার পাশাপাশি বিদেশি ক্রেতা টানারও আহ্বান সংশ্লিষ্টদের। কামরুল হাসান জনি, এখন সংযুক্ত আরব আমিরাত। আর এর মাধ্যমে শেষ করছি এখন সকাল। তার আগে শিরোনামগুলো আরো একবার। রাজনীতিতে নারীর উপস্থিতি বাড়লেও কমছে না অনলাইন সহ নানা হয়রানি, চলে চারিত্রিক কাটাছেঁড়া। ঋণ কেলেঙ্কারিতে ধুঁকছে অগ্রণী ব্যাংক, শীর্ষ 20 খেলাপির কাছে আটকে আছে 13,000 কোটি টাকা।
ইজারার শর্ত ভেঙে নাটোরের পদ্মায় অপরিকল্পিত বালু উত্তোলন, হুমকিতে রূপপুর পারমাণবিক প্রকল্প। নির্মাণের 1 বছরেও চালু হয়নি চট্টগ্রামের সাগরপাড়ের অতিথিশালা, প্রতি মাসে লোকসান 15 লাখ টাকা। দুবাইয়ে 5 শতাধিক স্বর্ণ প্রতিষ্ঠানে বিনিয়োগ করে বিপাকে বাংলাদেশিরা, বিদেশি ক্রেতা টানার আহ্বান। এই ছিল এখন সকালে। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekon.tv। এছাড়া এখন টেলিভিশন ফেসবুকে দেখতে হলে ভিজিট করুন facebook.com/tv.ekon এবং ইউটিউবে এখন টেলিভিশন দেখতে ভিজিট করুন youtube.com/c/ekontv।